দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত সহিংসতার মধ্যেই আজ দ্বিতীয় ধাপের 846টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট। এরই মধ্যে ভোট আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সহিংসতা রোধে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকাগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে। মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য সহ 670 জন বিচারিক ম্যাজিস্ট্রেট। বিধিভঙ্গের ঘটনায় মামলা এমনকি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিতে পারবেন তারা। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে 5 নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে নির্বাচন ইসি। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন বাহিনীর চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। দর্শক, নির্বাচনের বিস্তারিত জানাতে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে ভোট শুরু হবে সকাল 8টা নাগাদ, আর 1 ঘন্টা বাকি আছে, তো কেন্দ্রগুলোর প্রস্তুতি সর্বশেষ কেমন দেখছেন আপনি? সকাল তন্ময়, আপনাকে দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আছি। এটা একটি কেন্দ্র, আমি যেখানে আছি ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এলাকায়। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি একেবারে, যেহেতু ইভিএমে কোনো নির্বাচন হচ্ছে না এখানে, তার কারণে কিন্তু ব্যালটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার কারণে 8টা থেকে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হবে। যে প্রস্তুতি তাদের একেবারে আমরা দেখছি, একেবারে তারা প্রস্তুতি শেষ করেছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু আসলে যারা এখানে প্রিসাইডিংয়ের সাথে আমরা একটু আগে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছিলেন কিন্তু আসলে যে ধরনের যে প্রস্তুতির যেটি দরকার রয়েছে সেই প্রস্তুতি তারা শেষ করেছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে এজেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু আসলে যে কেন্দ্রের বাইরে কিন্তু রাখা হয়েছে। একটু পরে তাদেরকে এই জায়গা থেকে কিন্তু আসলে যে সহ যে কেন্দ্র বুথগুলো আছে, বুথের মধ্যে তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করার জন্য কিন্তু আসলে অনুমতি দেওয়া হবে। এখানে যারা এজেন্ট এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন কিন্তু কয়েকবার যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে যেমনটা এজেন্টদের কিন্তু আসলে নির্বাচনের শুরুতে বাধা দেওয়া হয়েছিল, সেরকম কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে আছে। আমরা যে কেন্দ্রে আছি এর আশপাশ এলাকায় কিন্তু গতকাল আমরা জেনেছি, গতকাল রাতভর কিন্তু আসলে গোলাগুলির ঘটনা ঘটেছে। কোনো জায়গায় কিন্তু আসলে যে সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু আসলে ফটিকছড়ির 11টি ইউনিয়নে কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেখানে আছি কিন্তু সেখানেও কিন্তু আসলে নির্বাচনের যে প্রস্তুতি একেবারে তারা শেষ করেছেন। আমরা ফটিকছড়ি কথা যদি আমরা আপনাকে জানাই, ফটিকছড়িতে প্রায় 3 লাখের বেশি কিন্তু আসলে ভোটার রয়েছে। এর মধ্যে 1 লাখের বেশি কিন্তু মহিলা ভোটারও রয়েছে। কিন্তু যে ভোটারদের দীর্ঘ লাইন কিন্তু আমরা এখনো দেখছি না। কারণ হলো যে শীতকাল, একই সাথে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে 8টা বাজে কিন্তু আসলে ভোট গ্রহণ করা হবে। তার কারণে এজেন্টদের কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু যে ভোটারদের কিন্তু আমরা কোনোভাবে তাদেরকে আমরা দেখছি না। কিন্তু আসলে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো ঘুরে কিন্তু যেমনটা আমরা দেখেছি, সেখানেই কিন্তু আমরা দেখলাম কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি এখনো পর্যন্ত দেখছি না। কিন্তু আসলে যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা আছেন, পোলিং আছেন, তারাও কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের যে প্রস্তুতি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কিন্তু আসলে 8টা বাজলে কিন্তু আমরা জেনেছি, কিন্তু 8টা বাজলে কিন্তু তারা ভোট গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো প্রিসাইডিং না, আমরা একটু জানতে চাচ্ছি নির্বাচনের যে প্রস্তুতি কেমন বলে মনে করছেন? না, আমরা তো মোটামুটি সবগুলো ঠিক আছে। কত ভোটার আছে এই কেন্দ্রে? 4,472। ইভিএমে হবে নাকি ব্যালটে হবে? স্বচ্ছ ব্যালটে হবে। আমরা আপনার সাথে একটু জানতে চাচ্ছি, আপনি কি দায়িত্বে? আমি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং। কেমন প্রস্তুতি আপনাদের? আমাদের প্রস্তুতি কালকে রাতে আমরা শেষ করে ফেলেছি। এখন শুধুমাত্র সময়ের সাথে আমরা ভোট গ্রহণ শুরু করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ করার চিন্তা ভাবনা করতেছি। আমাদের স্যার খুবই দক্ষ,
আমাদেরকে নিয়ে সহযোগিতা নিয়ে মোটামুটি কাজটা শেষ করেছে। কালকে রাত্রের মধ্যে আমরা শেষ করে ফেলেছি। প্রস্তুতি আমাদের ভালো। ধন্যবাদ আপনাদেরকে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা কিন্তু আসলে দায়িত্বে আছে তারা কিন্তু আসলে শেষ প্রস্তুতি নিচ্ছেন। 8টা বাজলে যেন নির্বাচনের যে ভোট গ্রহণ শুরু করতে পারে সেই প্রস্তুতি তারা শেষ করেছেন। এজেন্টরা কিন্তু আমরা দেখছি, যারা এজেন্ট আছেন তারাও কিন্তু আসলে আমরা দেখছি তারা বুথের মধ্যে কিন্তু প্রবেশ করছে তারা, এবং আইন শৃঙ্খলা বাহিনী। নয়ন বুরাজয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভোটের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। এদিকে চতুর্থ ধাপে আরও 840 ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 23 ডিসেম্বর হবে ভোট গ্রহণ। এছাড়াও দ্বিতীয় ধাপের নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন সিইসি। ভোটার তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তারা এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সবই তাদের নিজেদের কাছাকাছি লোক, আত্মীয় স্বজন, এক পাড়া মহল্লার লোক অথবা অপর পাড়া মহল্লার লোক, এদের মধ্যে এই সংঘাত যাতে না হয় সেরকম তাদের কাছে আমরা বারবার আহ্বান করি। বাংলাদেশে বিনিয়োগ করতে ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী বুধবার দেশটির ব্যবসায়ীদের সংগঠন MEDEF এর উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ থেকে রপ্তানি হিসেবে ফ্রান্সের অবস্থান পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে বিশ্বের অবস্থান জানান দিচ্ছে। লক্ষ্য অনুযায়ী উন্নত দেশ হতে সবকিছু করারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh needs investment and trade to fast track its growth. Together, we can create a win-win situation for our two economies. Bilateral trade between Bangladesh and France is growing steadily. France is now Bangladesh's 5th largest export destination. We must aim to double the volume of bilateral trade by 2025. Our export to France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. রাজধানীতে বর্ধিত ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখনো ভাড়ার তালিকা নেই বাসে। ডিজেল, সিএনজি সব বাসে নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এসব ক্ষেত্রে অসহায় সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় পরিবহন মালিক সমিতি বলছে, রাজধানীতে সব বাসের ভাড়া একই হবে, থাকবে না কোনো সিটিং কিংবা গেট লক সার্ভিস। এছাড়াও 3 দিনের মধ্যে সিএনজি, ডিজেল গাড়ি চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে বাস ভাড়া বৃদ্ধির তৃতীয় দিনেও ভাড়া আদায় নিয়ে অরাজকতা চলছেই। সিটিং সার্ভিসের নামে আদায় করা হচ্ছে ইচ্ছে মতো ভাড়া। এক এক বাসে ভাড়া এক এক রকম। অনেক ক্ষেত্রে নতুন বৃদ্ধি হওয়া ভাড়ার চেয়েও বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কি হিসেবে ভাড়া নিচ্ছেন তার সঠিক ব্যাখ্যাও দিতে পারছেন না সংশ্লিষ্টরা। 27% বাড়ছে না ভাড়ার উপরে,
তো আপনারা 5 টাকা ভাড়ার কথা এখানে 10 টাকা ডবল হয়ে যাচ্ছে কিভাবে আপনারা বলেন? উনি কেন 12 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে? এখানে পার মাথা প্রতি কেন 15 টাকা করে নিচ্ছে? 3 টাকা করে এখানেই তো জনগণের কাছ থেকে বেশি নিচ্ছে। দেখা যায় এখান থেকে উত্তরাও যদি যাতায়াত করি সেই ক্ষেত্রেও ডাবল ভাড়া। বাসে নেমে যান গা, বাসের তে নেমে যান গা, অন্য বাসে যান। চারটা আসে নাই। কিসের ভিত্তিতে ভাড়া নিচ্ছ? ওই চেকার আছে সামনে, এদের সাথে কথা বলবেন। আপনি জানবেন না? না। ভাড়া তো আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ। তাহলে আপনি জানেন না? ভাড়া আমাদের হলো আগে থেকে ডবিলে চলে গাড়ি। মিনি বাসের সর্বনিম্ন ভাড়া 8 টাকা হলেও সব বাসেই সর্বনিম্ন ভাড়া এখন 10 টাকা। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লেও সিএনজি ডিজেল সব বাসে নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এক্ষেত্রে অনেকটা অসহায় জিম্মি রাজধানীর যাত্রীরা। রাজধানীতে মূলত ডিজেল চালিত গাড়ির ভাড়া বেড়েছে 27%, কিন্তু রাজধানীর কোনো গাড়ি দেখে বোঝার উপায় নেই কোনটি আসলে ডিজেল চালিত, কোনটি সিএনজি চালিত, যে কারণে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। দিতে হচ্ছে সব গাড়িতেই অতিরিক্ত ভাড়া। এটা সিএনজি গাড়ি না ডিজেল গাড়ি, এটা আমরা তো বোঝার কোনো উপায় নাই। সিটিং সার্ভিস ভাড়া করে যাত্রী নেয়, তারা করে যাত্রী নেয়, তাহলে আমরা কি কেন 15 টাকা করে দেব? রাজধানীর বিভিন্ন জায়গায় গণপরিবহনের ভাড়া তদারকিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বেশ কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া নেয় মামলা দেওয়ার পাশাপাশি করা হয় সতর্ক। এছাড়াও অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সরকারের পক্ষ থেকে যে রেট করা হয়েছে এর বেশি বর্ধিত ভাড়া নিলে আমরা সড়ক পরিবহন আইনের 80 ধারা অনুযায়ী আমরা তাদেরকে অর্থদণ্ড বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে। ভাড়া নিয়ে এমন অরাজক পরিস্থিতিতে দুপুরে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। জানানো হয় রাজধানীতে 6000 বাসের মধ্যে 196টি সিএনজি চালিত, বাকি সব ডিজেল চালিত বাস। আগামী 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব সম্পূর্ণ গাড়িতে কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। এ সময় আরো জানানো হয় রাজধানীতে আর চলবে না সিটিং গেটলক সার্ভিস। 3 দিনের মধ্যে মুছে ফেলতে হবে সিটিং গেটলক সার্ভিসের নাম। 3 দিন সময় দিব, এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এর মধ্যে ডিজেল এবং সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করে বুধবার দুপুরে গাবতলীতে শুরু হয় আলাদা স্টিকার লাগানোর প্রক্রিয়া। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে আগের দামে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। বুধবার এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে মতামত তুলে ধরে সংস্থাটি। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন তেলের দাম না বাড়ালে ব্যাহত হবে উন্নয়ন কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা জরুরি ছিল এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। মূল নিবন্ধে বলা হয় জ্বালানি তেলের মতো একটি কৌশলগত পণ্য অর্থনীতির নানা খাতে সরাসরি প্রভাব ফেলে। তাই মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার পরিস্থিতিতে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সিপিডি। সরকারের এই মুহূর্তে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে মোটেই কোনো সময় উপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এটি একটি ভুল সিদ্ধান্ত এবং সরকারের এই জায়গা থেকে পিছিয়ে আসা উচিত। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়, সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয় বলে আমাদের মনে হয়েছে। সিপিডির নিবন্ধ বলছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও লঞ্চে ভাড়া বেড়েছে। এছাড়া জ্বালানির মূল্য বাড়ায় বিদ্যুৎ ও কৃষি উৎপাদনেরও খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার খরচেও। সাধারণ মানুষের কাছেই এটা যাবে, উৎপাদকের পর্যায়ে যেটা যাবে, এটার কারণে তো আমরা জানি পরিবহনের দাম বাড়বে, হ্যাঁ, ইত্যাদি বাড়বে। তারা কিন্তু এটা পাস অন করে দিতে পারবে, ভোক্তার কাছে যাবে, কিন্তু ভোক্তা পাস অন করতে পারবে না। তবে সিপিডির এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক। অর্থনৈতিক বিষয় যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে আমরা ডেফিনেটলি তারা এটাও সাবসিডাইজ রেটে তারা দেবে। সেখানে কি আমার পুরোটা কি এখন কি পরিমাণ বেড়েছে আমরা জানেন, কিছুটা তো শেয়ার করতে হবে। অর্থমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে, আমাকে রেভিনিউ যোগান দিতে হয়। রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে 1 লাফে জ্বালানির দাম বাড়ানো হয় প্রতি লিটারে 15 টাকা। যদিও সিপিডির নিবন্ধে বলা হয় গত 7 বছরে বিপিসি মুনাফা করেছে 43,000 কোটি টাকারও বেশি। এছাড়া জ্বালানি তেলে বিভিন্ন স্তরে 34% শুল্ক ও লভ্যাংশ মিলে প্রতি বছর বিপুল টাকা জমা হচ্ছে সরকারি কোষাগারে। যে আপনাদের কি টাকা ছিল না,
বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রতিশ্রুতি দিচ্ছি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নিত্য পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগরগুলোয় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, দফায় দফায় এমন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর, আর ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ব্যুরো প্রতিবেদকদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। চট্টগ্রাম মহানগরীর নসিমন ভবন বিএনপির কার্যালয়ের সামনে বুধবার দুপুরের পর থেকে জমায়েত গড়ে তোলেন দলের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারকেই দায়ী করেন তারা। বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, অবিলম্বে এই সরকারের পদত্যাগ দেখতে চায় দেশের মানুষ। মানুষকে নিয়ে প্রতিবাদী হতে হবে। আমরা বলতে চাই, এই সমাবেশ শুরু হয়েছে, সারা চট্টগ্রামের 43টি ওয়ার্ডে আপনারা সমাবেশ করবেন। রাজশাহী মহানগরীতেও তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখান থেকেও তারা সরকারের পদত্যাগ দাবি করেন। বাবা মুখ খুলিয়ে নিয়ে সরকারকে বিক্রি করে দিচ্ছে। আজ যেন সারা বাংলাদেশে সেই রাতের ভোর থেকে শোনা যাচ্ছে দুর্ভিক্ষে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত দলের এমন একটি গণদাবি সম্পৃক্ত কর্মসূচিতে বরিশাল মহানগরীর বিক্ষোভ সমাবেশে যোগ দেননি বিএনপির বিলুপ্ত কমিটি এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা। দলের কেন্দ্রীয় এই কর্মসূচি পালিত হয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাগজের প্রতিষ্ঠানের নামে পিকে হালদারের ৬,০৮০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিদেশে পাচারের অভিযোগে পিকে হালদার সহ ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে দুদক। এছাড়াও ১,১৭,০০,০০০ কানাডিয়ান ডলার পাচারেরও সত্যতা পাওয়া গেছে অনুসন্ধানে। এসব অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। দুদক সচিব জানান, পলাতক পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। এনবিআর গ্লোবাল ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি পলাতক পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। প্রতিবেদনে বলা হয়েছে ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ কোটি টাকার লেনদেন করেছেন তিনি। এছাড়া অবৈধ উপায়ে প্রায় ১,১৭,০০,০০০ কানাডিয়ান ডলার বিদেশে পাচার করেছেন বলেও জানায় দুদক। ১৭৮টি ব্যাংক হিসাব সন্ধানের পর সংস্থাটি পিকে হালদারের কয়েকজন বান্ধবী ও তার প্রতিষ্ঠিত কাগজে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করে দুদক কর্মকর্তারা ২০২০ সালে পিকে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করা হলেও এবার চার্জশিটে আসামি করা হয়েছে ১৪ জনকে। এছাড়া পাচারের অর্থের পরিমাণও অনেক বেশি বলে জানায় দুদক। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৬,০৮০ কোটি টাকা লেনদেন ও অবৈধ উপায়ে অর্জনপূর্বক এসটিআর, এলসিটিআর এবং ইএফটিআর এর মাধ্যমে ১.১৭ কোটি কানাডিয়ান ডলারের সমপরিমাণ অর্থ কানাডায় পাচারের দায়ে তিনি সহ মোট ১৪ জন এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। বিদেশ থেকে পলাতক পিকে হালদারকে দেশে আনা কঠিন হলেও তাকে ফিরিয়ে আনতে দুদক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান দুদক সচিব। আমরা চাইলে তো এদেশে যায় আমাদের পুলিশ পাঠায় ধরে নিয়ে আসা তো সম্ভব না। এটা আন্তঃরাষ্ট্রীয় একটি সিস্টেম, তো সেই সিস্টেমের মাধ্যমে এটা করা হচ্ছে। এবং আপনারা তো জানেন যে অনেক আসামি, অনেক বিখ্যাত মামলার আসামি আমরা আনতে পারছি না। কাজেই চেষ্টা তো করা হচ্ছে, আমাদের তরফ থেকে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এরা সবাই বিষয়টা নিয়ে কাজ করছে। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে চার্জশিট জমা দেবেন বলে জানান সংস্থাটির সচিব। আদালতে দাখিল হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগে ৩ ব্যাংক কর্মকর্তা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে এই চক্রের বিরুদ্ধে ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ারও প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে গোয়েন্দা পুলিশ। জানাচ্ছেন মাসুদ আল্লাহ বনি।
গেল শনিবার অনুষ্ঠিত হয় ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সমন্বিত 5 ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। ওই পরীক্ষার 5 ঘন্টা আগে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অন্তত 28টি বুথ খুলে প্রশ্ন উত্তর মুখস্থ করানো হয়। সেই প্রশ্ন থেকে অন্তত 85টি প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। এরপর নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির অভিযোগে পূবালী ব্যাংকের 2 কর্মকর্তা, জনতা ব্যাংকের 1 জন ও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান সহ 5 জনকে আটক করে গোয়েন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি। পাবলিক পরীক্ষাটি স্বচ্ছতার সাথে করার জন্য আমরা গোয়েন্দারা কাজ করে থাকি, যাতে মেধাবী ছাত্ররা ভালো জায়গায় চাকরি পায়। এখানে প্রশ্ন আউট করে এই যাতে কম মেধাবী ছাত্ররা অর্থের বিনিময়ে চাকরি না পাক সেই বিষয়গুলো আমরা কাজ করি। ডিবি পুলিশ জানায়, নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর বিক্রি করে অন্তত 60 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছেন তারা। এছাড়াও উত্তর কিনে পরীক্ষা দিয়েছেন এমন 200 জনের তালিকা পাওয়ার কথা জানায় গোয়েন্দা পুলিশ। তা আমাদের এই অভিযান এখনই শেষ নয়, কারণ যেখানে আরো অনেক লোক জড়িত থাকতে পারে। আমরা রিমান্ডে এনে আসামিদেরকে পরবর্তী কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। 5 ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511টি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। সে আমাদের সাথে অনেক সহজ। গোয়েন্দারা জানান, এর আগেও 4টি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন অভিযুক্তরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নগর বাউল জেমস ও মাইলসের 8টি গান অনুমতি ছাড়া 14 বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে নগর বাউল জেমস ও ব্যান্ড দল মাইলস। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এই মামলা করেন তারা। আগামী 30 নভেম্বর এই জবাব দিতে বাংলালিংকের CEO সহ 5 জনকে নির্দেশনা দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। উপমহাদেশের ব্যান্ড তারকাদের তারকা হিসেবে খ্যাত জেমস, পুরো নাম মাহফুজ আনাম জেমস, বিনোদন প্রিয় কোটি ভক্ত যার জন্য অপেক্ষায় থাকেন এক নজর দেখার। তার গান মানেই যেন শীতল হৃদয়ে উন্মাদনার আবেশ। স্টেজে উঠলেই যার গানে তৈরি হয় বাঁধ ভাঙা উল্লাস, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে। সেই জেমস কেন আদালতে, এমন প্রশ্ন হয়তো সবারই। বুধবার খুব সাদাসিধা পোশাকে মেধাসত্ব ফিরে পেতেই আদালতের দ্বারস্থ হন এই মহাতারকা। তার অভিযোগ, দুঃখিনী দুঃখ করোনা, জিকির, লুটপাট, সুস্মিতার সবুজ ওড়না সহ জনপ্রিয় 6টি গান কোনো ধরনের অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে দেশের অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি বাংলালিংক। এই অভিযোগে মামলা করেছেন তিনি। আদালতে যান দেশের আরেক খ্যাতিমান রকস্টার মাইলসের শিল্পী হামিম আহমেদও। জেমস এবং মাইলসের টোটাল 8টা গান ওনারা স্বত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, যেন আমরা আদালতের দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাদের মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন আদালত। আদালত মহানগর দায়রা জজ বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেছেন। বিজ্ঞ আদালত তাদেরকে সমন দিয়েছে 30/11-21 তারিখে। যদি তারা এই সমনের মধ্যে যদি তারা এসে এখানে জামিন না নেন, তাহলে হয়তো তার পরবর্তী পদক্ষেপ হবে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। জানান, গান দুটি বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিশ সহ নানা আইনি পদক্ষেপ নিলেও তাতে কর্ণপাত করেনি বাংলালিংক কর্তৃপক্ষ। এতে নিজেদের মেধাসত্ব অবৈধভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংস্কারের জন্য এ বছরের 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 10 মার্চ পর্যন্ত 3 মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। এই সময় রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদ উল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণ কাজ চলবে রাতে। সংস্কারের সময় বন্ধ থাকবে তাই রানওয়ে। পদ্মা সেতুতে সড়ক পথে শুরু হলো পিচ ঢালাই।
বুধবার সেতুর পশ্চিম প্রান্তে 40 নম্বর পিলারের কাছ থেকে কার্পেটিং শুরু হয়। সেতুর 430 মিটার এলাকার মধ্যে ওয়াটারপ্রুফ লেয়ার দিয়ে কার্পেটিং এর জন্য প্রস্তুত রাখা হয়। কার্পেটিং এর পুরুত্ব হবে 4 ইঞ্চি। 6.15 কিলোমিটারের পুরো সেতুতে কার্পেটিং করতে সময় লাগতে পারে 4 মাস। অক্টোবর মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 88.75%, আর মূল সেতুর কাজের অগ্রগতি 95%। রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনিবন্ধিত মোবাইল ফোন সহ চালানো চোরাকারবারি চক্রের 7 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। বুধবার এই ঘটনায় কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার ঢাকা পল্লবী এলাকায় এক সুপারমার্কেটে অভিযান চালিয়ে কিছু দোকানে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এসব মোবাইল ফোন বিক্রয়ের অভিযোগ পায় র্যাব। পরে সেখান থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের অবৈধ 3 শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনের বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। জনসাধারণকে প্রতারণা করা পুরো চক্রকে ধরার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যেগুলো জব্দ করেছি সবগুলোই বিদেশ থেকে আসা এবং কোনোটাই বৈধভাবে আমদানিকৃত নয়। তার কারণ বৈধভাবে আমদানিকৃত ব্র্যান্ডরদের তালিকা বিটিআরসির কাছে থাকে। সেই এনলিস্টেড তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান এখানে তারা কাগজপত্র দেখাতে পারেননি। আর একটা হচ্ছে বিটিআরসির কাছে বৈধভাবে আমদানিকৃত সকল হ্যান্ডসেটের IMEI নাম্বার সংরক্ষিত থাকে। যে ফোনগুলো এখানে জব্দ করা হয়েছে কোনোটাই কিন্তু বিটিআরসির যে IMEI ব্যাংক যে রয়েছে তার সঙ্গে মেলে নেই। দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণের 6ষ্ঠ জনশুমারিতে স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় কথা বলেন তারা। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষের মৌলিক মানবাধিকার ও আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি হিসেবে বাংলাদেশে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সংখ্যা প্রায় 80 লক্ষ। তবে সরকারি হিসেবে সেই সংখ্যা এখনো স্পষ্ট নয়। আছে ঐতিহাসিকভাবে এই দুই জনগোষ্ঠীর পিছিয়ে পড়া অবস্থাও। ক্রিয়েটিভ মিডিয়া ও উন্নয়ন সহযোগী সংস্থা হেক্সিপার আয়োজিত এই অনুষ্ঠানে এবারের 6ষ্ঠ জনশুমারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সংখ্যা নিরূপণ ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা একটা বৈষম্যহীন অর্থনীতি সমাজ রাষ্ট্র চেয়েছিলাম, একটা অসাম্প্রদায়িক মাইন্ডসেট মানুষ কাঠামোর মানুষকে একটা হয়। ইন্ডিজিনাস কমিউনিটিস থেকে তাদের সক্রিয়তাটাকে স্বীকৃতি দিয়ে নিয়ে আসতে হবে। একই সাথে জাত ও পেশাগত বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীকে আলাদা ক্যাটাগরিতে চিহ্নিত করার আহ্বানও জানান তারা। যেই লোকটি দলিত সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায় থেকে মূল মেইন স্ট্রিমে কোনো একটি চাকরি বা কর্মক্ষেত্রে আসে, তাদেরকে কিন্তু মানুষ আগের মতো এখন কিন্তু ওইভাবে দেখে না। এখন আমরা যে রাষ্ট্রটি পেয়েছি লড়াই করে রক্তের বিনিময়ে, সেটা যদি আমরা একত্রিত চলতে পারি, বাংলাদেশকে আর পিছন ফিরে তাকাতে হবে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান বিশিষ্টজনরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার দেশের বিভিন্ন ঘটনা নিয়ে টুকরো খবর। ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া সড়কের রামপুরে বালু ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সহ 5 জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঝিনাইদহে নিখোঁজের 10 দিন পর মিঠু নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধায় সেপটিক ট্যাঙ্কে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার কুঠিপাড়ার নিজ বাড়ির আঙিনায় মাটিতে ঢালাই করা সেপটিক ট্যাঙ্ক ধসে পড়লে সাবরিনা বেগম নামে ওই নারীর মৃত্যু হয়। নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে জখম করার প্রতিবাদে নাটোর সদর হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা 4 ঘন্টার কর্মবিরতি পালন করেছে। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক হামলা। বুধবার ঝালকাঠিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি মাদ্রাসা মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দৌলতদিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালিয়াদিঘি ফুটবল একাদশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে বুধবারের শেয়ার বাজারে। বুধবার চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX বেড়েছে 114 পয়েন্ট বা 1%। সূচকটি অবস্থান করছে ৬,৯৮২ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক CASPI 337 বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে, 1,163 কোটি 78 লাখ টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 306টির, কমেছে 42টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির। ভোরের ঘাসে শিশির আর সকালের সোনারোদ জানান দিচ্ছে শীতের আগমনের। আর শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে বগুড়ার চাদর কম্বল গ্রামে। শীতে চাহিদা বাড়ে, তাই ব্যস্ত কম্বল ও চাদর তৈরির কারিগররা। পরিবারের ছোট বড় সবাই মিলে এখন তাঁতের কাজে ব্যস্ত। তাৎপল্যকে ঘিরে গড়ে ওঠা চাদর কম্বল প্রসিদ্ধ দেশের বৃহৎ শাওলের হাট জমে উঠেছে। তবে উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি এই হস্তশিল্পের, রয়েছে পুঁজির সংকট। বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একটানা তাঁতের খুটখাট শব্দ আর সুতার নাচুনিতে মুখর এ গ্রামের পরিবেশ। নারী পুরুষ সহ ছোট বড় সকলের ব্যস্ততা এই তাঁত শিল্পকে ঘিরে। প্রতিটি সুতার বুননে মিশে আছে তাদের গ্রামীণ জীবনের সুখ দুঃখ আর স্বপ্ন। শাওল সহ আশপাশের গ্রামের মানুষরা আঁকড়ে আছেন তাদের এই আদি শিল্পকে। গার্মেন্টসের বাতিলকৃত ঝুট ও সুতার প্রক্রিয়াজাত করে তা দিয়ে তৈরি করা হয় কম্বল, চাদর, মাফলার, গামছা, বিছানা চাদর সহ আরো অনেক কিছু। সারা দেশে শীতকালে বিতরণকৃত কম্বলের সিংহভাগই উৎপাদিত হয় শাওল ও এর আশপাশের কয়েকটি জেলায়। সরকার যদি আমাদেরকে একটু সহজ শর্তে ঋণ দিত ব্যাংক থেকে, তাহলে আমরা আরো কাজ ভালো করতে পারতাম। সুতার দাম বেশি, কাপড়ের দাম আমাদের কম, এই হিসাবে আমাকে লসেই থাকতে হয়। কাকডাকা ভোরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন এখানে। ভোর থেকে চলে বেচাকেনা। হাটে ছোট বড় সব মিলিয়ে প্রায় 1500 দোকানে সুতা, রং, তাঁতের চরকা, তাঁত মেশিনের সরঞ্জাম ও লাটাইয়ের বেচাকেনা চলে বছর জুড়ে। এখানকার মাল কিনে নিয়ে বাবুরাট প্রসন্দি বিক্রি করি। এখানে মাল খুব উন্নত মাল বিক্রি করতে আমরা আরাম পাই। বিভিন্ন গ্রামের বিভিন্ন থানার থেকে কারিগর এখানে আসে বেচাকেনা করে এবং পাইকারপত্র আসে। ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারি সুযোগ সুবিধা পেলে এই শিল্পের মান ও উৎপাদন আরো বাড়ানো সম্ভব। একই সঙ্গে মানসম্মত এসব চাদর কম্বল দেশের বাইরে রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দেশের বাইরে কাপড়গুলো বিক্রির একটা ব্যবস্থা করে দেয়, তাহলে এই সম্প্রদায়গুলো টিকে থাকবে। সরকার যে প্রণোদনার টাকাটা দিচ্ছে সেটা যদি আমাদের মাঝে সঠিকভাবে পাইতাম, সহজ শর্তে পাইতাম, তাহলে তাঁতিরা বড় উপকৃত হতো। আমাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রেন আপ করে আধুনিক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ধরনের আমাদের পরিকল্পনা আছে। শীত মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় 50 কোটি টাকার বেচাকেনা হয় শাওলা হাটে। তাঁতিদের সরকারি সুযোগ সুবিধা বাড়াতে পারলে গ্রামটি হতে পারে দৃষ্টান্তমূলক রপ্তানি ক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভভেন বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সব ঠিক থাকলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। রয়টার্স জানায়, চলতি বছরের শুরুর দিকে লোভভেন বলেছিলেন দলের পরবর্তী নেতৃত্বকে যথেষ্ট সময় দিতে 2022 সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন তিনি। গেল সপ্তাহে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোভভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন।
লভভেন পদত্যাগ করায় দেশটির স্পিকার অ্যান্ড্রিয়াস নরল্যান্ড প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রয়োজন সোশ্যাল ডেমোক্র্যাটদের জোটের অংশীদার গ্রিন পার্টি এবং বাম ও সেন্টার পার্টির সমর্থন। গেল বুধবার অ্যান্ডারসনকে সমর্থনের কথা জানানো হয়েছে সেন্টার পার্টির পক্ষ থেকে। COP26 চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা। সেখানে এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা 1.1 সেলসিয়াস বৃদ্ধিতে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে বৈশ্বিক জলবায়ু সমন্বয় ফান্ডের জন্য বিশ্ব নেতাদের প্রতিশ্রুত অর্থ যোগানোর উপর এখন জোর দেওয়া হচ্ছে। তহবিল যোগানেরই মধ্যে এগিয়ে এসেছে অনেকগুলো দেশ এবং সংস্থা। এর প্রেক্ষিতে গ্লাসগো আলোচনায় ইতিবাচক পরিবর্তন দেখছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আসনাতুরির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জলবায়ু সংকটের প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব, বাড়ছে উষ্ণায়ন, উত্তপ্ত হচ্ছে সাগর মহাসাগর, উপকূলে ঢুকছে নোনা পানি, ঋতুচক্রেও দেখা যাচ্ছে বিরূপ পরিবর্তন। এই পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু সম্মেলনে অভিযোজন ফান্ড গঠন করা হয়। এবারে COP26 সম্মেলনে সেই তহবিলে অর্থ যোগানের তাগিদ জোরদার করা হয়েছে। তবে সেই অর্থায়নে বিশ্বের ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়, যদিও ধীরে ধীরে সেই শঙ্কা কাটতে শুরু করেছে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় নতুন অভিযোজন তহবিল ঘোষণা করা হয়। সেখানে $232 মিলিয়ন অভিযোজন তহবিলের প্রতিশ্রুতি এসেছে। এরই মধ্যে 13 দেশ ও অঞ্চল তহবিলের জন্য নতুন অঙ্গীকার করেছে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতার। সেখানে 100 মিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। গ্লাসগো সম্মেলনের সাফল্যের জন্য গঠনমূলক পদ্ধতি অবলম্বনে সব পক্ষের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। এসব নানান ইতিবাচক ঘটনায় জলবায়ু সংক্রান্ত আলোচনায় নাটকীয় পরিবর্তন দেখছেন ধনকুবের বিল গেটস। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের সম্মতি আদায় একটি বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি। এদিকে বুধবার সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাসে করণীয় নির্ধারণে একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এরই মধ্যে মানুষের নানা কর্মকাণ্ডে 1.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, যা মোকাবেলায় প্রস্তাবিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। আসমাতুলি, নিউজ 24। বিয়ে করলেন নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। ব্রিটেনের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। চন্দনী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পেয়ে ইতিহাস গড়া মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। টুইট করে নিজের বিয়ের কথা জানিয়ে মালালার স্বামী ও মা বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি যুক্ত করেন। মঙ্গলবার এক টুইট বার্তায় নিজের বিয়ের কথা জানান মালালা। স্বামী আসার মালিক ও পিতা মাতার সঙ্গে বেশ কয়েকটি ছবিও টুইটে যুক্ত করে দিয়েছেন তিনি। 24 বছর বয়সী এই নারী অধিকার কর্মী বিয়ে করে জানিয়েছেন এটি তার জীবনে অন্যতম মূল্যবান একটি দিন। যদিও কিছুদিন আগে নিজের বিয়ের বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন নোবেল পুরস্কার জয়ী এই নারী। পাকিস্তানি জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, জীবনের নতুন অধ্যায় শুরু করা মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBর হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার। 2012 সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। 2014 সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সম্প্রতি অর্জন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর স্নাতক ডিগ্রি। মালালা ইউসুফজাইয়ের বিয়ের অনুষ্ঠানের খবরে সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষের লাইক পড়েছে। এরই মধ্যে হাজার হাজার শুভেচ্ছা বাণীতে ছেয়ে গেছে টুইটার পোস্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে বিনোদনের খবর। শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা সিনেমা রেহানা মরিয়ম নূর। এর আগে বুধবার সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় সিনেমার বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন বাংলাদেশের টেলিভিশন পত্রিকার সাংবাদিকদের পাশাপাশি সিনেমার কলাকুশলীরা। 12 নভেম্বর দেশের 12 সিনেমা হলে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঘুরেছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, BFI লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ মোট 13টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে অপেক্ষায় আছে সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু দেশে যাওয়া। সো আমি বিশ্বাস করি যে যদি হল পর্যন্ত দর্শক আসেন এবং সিনেমাটা দেখেন, তারা প্রত্যেকটা চরিত্রকে নিজের সাথে রিলেট করতে পারবে এবং এটা একটা চলমান ঘটনা। এটা তো আসলে কোনো গল্প বা ওই ধরনের কোনো সিনেমা না যেটা দেখে আসলে আমাদের আনন্দ হবে। এই সিনেমাটা দেখে আমাদের মাথায় হাজার হাজার প্রশ্ন হবে। আমাদের মনে হবে যে এই প্রশ্নগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত করা উচিত, সেই প্রশ্নগুলো আমরা কেন করছি না। বাংলা নাটকের শিকড় সন্ধানী নাট্যকার সেলিম আল-দ্বীনের কথানাট্য জয়বতী কন্যার মন পেয়েছে চলচ্চিত্রের রূপ। রূপায়ণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। বাংলাদেশ ও ভারতের অভিনেতারা এতে অভিনয় করেছেন। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন। জয়বতী কন্যার মন চলচ্চিত্রে একজন কালিন্দী, মধ্যযুগের নারী কালিন্দী গুণের আকর। সে নাচতে পারে, গাইতে পারে, নাচ গান সহযোগে অভিনয় করতে পারে। তোমার গায়ের বসন খানি, তোমার গায়ে ঘটনাচক্রে ধানকুরা গায়ের মুসলমান গায়েন বিবাহিত আলালের প্রেমে নিজেকে আবিষ্কার করে কালিন্দী। তুমি যেদিন কালিন্দির এনে গীত বানতে পারবা, সেদিন জানবা কালিন্দি তোমার হয়ে গেছে। তবে এই চলচ্চিত্র নির্মাণে বেশ বেগ পোহাতে হয় নির্মাতাকে। নাট্যাচার্য সেলিম আল-দ্বীনের কথা নাটক, যেটা মঞ্চে তুমুল জনপ্রিয়, সেটাকে সিলেটে আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, সময় নিতে হয়েছে। এই অমর সৃষ্টি নিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এমন ক্যাম্পেইনের আয়োজন করে। আমরা খুবই আনন্দিত যে সেলিম আল-দ্বীনের এই ধরনের নাটককে একটি চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে এবং এটি আমাদের মত বিনিময় করবার জন্য বেছে নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা এবং পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও আলাল চরিত্রে বাংলাদেশের গাজী আব্দুল নূর। তোমারে না পাইলে সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।